নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো 9-10 হায়ার ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 3, লেকচার 7, উপপাদ্য 12, টলেমির উপপাদ্য। এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে শিখতে হবে। তাহলে আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য কিছু অংশ লিখে রেখেছি, এখন সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর তোমরা তোমাদের ফোনটিকে ওয়াইড স্ক্রিনে নিয়ে যাবে, ওয়াইড স্ক্রিনে নিয়ে গেলে তোমরা ভালো দেখতে পারবে। শিক্ষার্থীরা, দেখা যাক, লেখা আছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রে বলা যে কথা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা একই কথা। তাহলে বলা হয়েছে আসলে কর্ণদ্বয়ে, দেখতে পাচ্ছি কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। এবং প্রথমে কিন্তু বলা আছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ হতে হবে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত আছে, একটি বৃত্ত। এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, যার নাম হচ্ছে ABCD। এই চতুর্ভুজটি আমরা এঁকে রেখেছি। এই চতুর্ভুজটি আঁকার সময় কিছুটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, তো সেই টেকনিকটা আমি কিছুক্ষণ পরে বলি। আপাতত আমরা চিত্রের সাহায্যে এখানে কি বলা আছে সেটা বুঝিয়ে দিই, তারপর চিত্রে কি টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমি একটু পরে বলবো। তাহলে আমরা সবাই মনে রাখলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, যার নাম ABCD, এই চতুর্ভুজটি বৃত্তের মধ্যে। কি বলা ছিল? বলা ছিল কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, দেখো একটি কর্ণ হচ্ছে AC আর অপর কর্ণ হচ্ছে BD। তাহলে AC এবং BD কর্ণের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র মানে আমি আগেই বললাম, আয়তক্ষেত্র বলা যে কথা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা একই কথা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই মুহূর্তে যদি কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হতে হয়, তাহলে কর্ণদ্বয়, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BD, এদের মধ্যে তুমি যে কোনো একটাকে দৈর্ঘ্য ভাবো আর একটাকে প্রস্থ ভাবো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থই হবে ক্ষেত্রফল। তাহলে মনে করলাম AC দৈর্ঘ্য আর BD হচ্ছে প্রস্থ। AC দৈর্ঘ্য, BD প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণদ্বয়, একটাকে দৈর্ঘ্য ধরা হয়েছে, একটাকে প্রস্থ ধরা হয়েছে, তাদের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল। শিক্ষার্থীরা, এখানে কিন্তু ওই আয়তক্ষেত্র কিন্তু এখানে আঁকা হয়নি। এটা হচ্ছে যদি আঁকা হতো, এসিকে একটা বাহু আর বিডিকে আরেকটা বাহু ধরে যদি আয়তক্ষেত্র আঁকা হতো, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা এখানে আঁকা হয়নি। নেক্সট দেখো কি বলা হয়েছে, ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় কারা? যদি আমি AB বাহু চিন্তা করি, AB বাহুর বিপরীত বাহু হচ্ছে CD। তাহলে বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, আবারও বলি আয়তক্ষেত্র মানেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বিপরীত বাহু একটি হচ্ছে AB, অপরটি হচ্ছে CD। তাহলে এদের অন্তর্গত আয়তক্ষেত্র, একটিকে দৈর্ঘ্য ভাবি আর একটিকে ভাবি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই ক্ষেত্রফল, AB ইন্টু CD। এটা হচ্ছে বিপরীত বাহুর উপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো বিপরীত বাহু কিন্তু আরও আছে। কীরকম? একটি বাহু আছে AD, আর AD বাহুর বিপরীত বাহু কোনটি? AD বাহুর বিপরীত বাহু নিশ্চয়ই BC। তাহলে AD এবং BC বিপরীত বাহু, এদের অন্তর্গত আয়তক্ষেত্র কারা হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। একটিকে দৈর্ঘ্য ভাবি আর অপরটিকে প্রস্থ ভাবি, তাহলে AD ইন্টু BC, এদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলা আছে? আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এই যে
এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এদের সমষ্টির সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তক্ষেত্র মানেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানেই দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে ছিল কর্ণদ্বয়ের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে ছিল বিপরীত বাহুর দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানেও ছিল বিপরীত বাহুর দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে কোনো একটা দৈর্ঘ্য অপরটা প্রস্থ, এবং এদের সমষ্টির সমান। আর আমরা আবারও বলি, সেই আয়তক্ষেত্র কিন্তু এখানে আঁকা হয়নি, ওটা আমরা মনে মনে চিন্তা করেছি যে যদি আঁকা হতো তাহলে তার ক্ষেত্রফল কত হতো। তাহলে এখানে বলা ছিল যে এরা পরস্পর সমান হবে। আমাদেরকে তাহলে এটি প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা বিশেষ নির্বাচন আশা করি সবাই লিখতে পারবে, তোমরা নিজেরাও লিখতে পারবে, আর আমরা বই থেকেও নিতে পারবো। তো আমরা মনে করলাম বই থেকে আমরা কিছুটা অংশ নিলাম, এরপর আমরা সরাসরি লিখে দিলাম প্রমাণ করতে হবে যে এটি বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণ শুরু করব। তো প্রমাণ শুরু করার আগে বলে নিই যে চিত্রটা আঁকার সময় তোমাদের কি টেকনিক অবলম্বন করতে হবে। দেখো, চিত্র আঁকার সময় তোমাদেরকে যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে তোমরা মনে রাখবে যে তুমি যে চতুর্ভুজটি এঁকেছ, এই যে ABCD চতুর্ভুজ, এই চতুর্ভুজটির ক্ষেত্রে তুমি খেয়াল রাখবে যেন এই BAC কোণ, মানে এই পাশের এই কোণটা, এটা যেন এই CAD কোণ, মানে ডান দিকের এই কোণটা, ডান দিকের এই কোণের চেয়ে বাম দিকের কোণটা যেন একটু ছোট হয়। আমি আবারও বলি, ডান দিকের এই কোণটার চেয়ে বাম দিকের এই কোণটা যেন একটু ছোট হয়। তার কারণ আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণের মধ্যে একটা অঙ্কন আছে। ওই অঙ্কনটা করার জন্য আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের সুবিধা হবে, আদারওয়াইজ আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য সবাই মনে রাখবে প্রমাণের মধ্যে একটি অঙ্কন আছে। ওই অঙ্কনটি করার জন্য আমাদের কী করতে হবে, আমরা এমনভাবে আঁকবো যেন ডান দিকের এই কোণটার চেয়ে বাম দিকের এই কোণটা যেন একটু ছোট হয়। তাহলে এটা করার জন্য কীভাবে আঁকলে এই কাজটা হবে, দেখো, তুমি B এবং D বরাবর নাও, B বিন্দু এবং D বিন্দু মোটামুটি এক বরাবর নাও। C বিন্দুটা B বিন্দুর একটু কাছে নাও, C বিন্দুটা B বিন্দুটির একটু কাছে নাও, আর এই A বিন্দুটি এই C বিন্দু থেকে একটু কোণাকুনি নাও। অর্থাৎ দেখো, তুমি যদি C বিন্দু থেকে উপরে উঠাতে দেখো, C বিন্দু এক্স্যাক্ট কিন্তু দেখো এই বরাবর, এই যে C বিন্দু কিন্তু দেখো এক্স্যাক্টলি এই বরাবর। এই বিন্দু কি করা হয়েছে, C বিন্দু ঠিক উপর বরাবর থেকে একটু ডানে সরিয়ে দেওয়া হয়েছে, C বিন্দুর ঠিক ওই বরাবর থেকে একটু ডানে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমার এই কোণটা ছোট হবে আর এই কোণটা বড় হবে। সুতরাং আমি আবারও বলি, B আর D বিন্দু তুমি বরাবর নাও, C বিন্দুটা এই B বিন্দুটার একটু কাছে নাও, আর এই বিন্দুটা C বিন্দুর বরাবর থেকে একটু ডানে সরিয়ে নাও। তাহলে মোটামুটি তোমার এটা ঠিক মতো হবে, ডান দিকের কোণটা বড় হবে আর বাম দিকের কোণটা ছোট হবে। এখন প্রমাণের স্বার্থে আমাদের একটি অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি সবাই দেখে নাও। আমাদের অঙ্কনটা হচ্ছে যে আমরা এখন এই যে কোণটি আছে এই কোণটি সমান করে, দেখো এই যে কোণটি আছে এই কোণটির সমান করে ডান দিকে একটা কোণ আঁকবো। আমি আবারও বলি, এই কোণটি সমান করে আমরা ডান দিকে একটা কোণ আঁকবো। সেই কোণটা কার সাথে হবে, AD এর সাথে। AD এর সাথে একটা কোণ আঁকবো, কিন্তু অবশ্যই এই কোণটির সমান করে। তাহলে কীরকম দেখো, তোমরা এটা কম্পাস দিয়েও আঁকতে পারো, অথবা তোমরা চোখের আন্দাজে যেন ঠিক হয় এভাবে আঁকলেও হবে। যেহেতু এটা সম্পাদ্য না, সম্পাদ্য হলে অবশ্যই কম্পাস দিয়ে আঁকতে হবে, আর উপপাদ্যে কম্পাস দিয়ে না আঁকলেও চলে, চোখের আন্দাজে যেন ঠিক মনে হয়। তাহলে কি বললাম, আবারও বলি, এই কোণটির সমান করে ডান দিকে একটা কোণ আঁকবো। কার সাথে, এই AD এর সাথে। তাহলে চোখের আন্দাজে আমরা সমান আঁকার চেষ্টা করি। দেখো সবাই, আমরা আঁকার চেষ্টা করতেছি। এখানে মনে করলাম এরকম আঁকলে সমান হবে। আমি এখানে আঁকলাম, অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই কোণটার সাথে সমান হচ্ছে এই কোণটা। ধরে নিলাম এই কোণটার সাথে এই কোণটা সমান ধরে নিলাম। সমান ধরে নিয়ে আমরা আঁকার চেষ্টা করলাম AD এর সাথে।
তাহলে এটা কিন্তু একটি অঙ্কন, এই অঙ্কনটি মনে রাখতে হবে। সুতরাং এই দিকের যে এই কোণটি কিন্তু অ্যাকচুয়ালি এই কোণটির সমান অঙ্কন অনুসারে এটি সমান। মনে করলাম এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। তবে শিক্ষার্থীরা আমরা যেটা বলেছিলাম যে আমরা কিন্তু কিছুটা অংশ লিখে রেখেছি, তোমাদেরকে এখন দেখিয়ে বুঝিয়ে দিব, যেন তোমরা ভালো করে খেয়াল করবে। দেখো সবাই, প্রথম কথাটা হচ্ছে এরকম যে আমাদের কি প্রমাণ করতে হবে তা নিশ্চয়ই আমরা অলরেডি দেখতে পেরেছি উপরে, এবং ওটি আমরা সাধারণ নির্বাচনের সাথে অলরেডি মিলিয়ে দিয়েছি। এখন দেখা যাক আমরা কিভাবে প্রমাণ শুরু করব। তাহলে প্রথম কথা, অঙ্কন অনুসারে আমরা এখানে বলতেই পারি যে অঙ্কন অনুসারে, দেখো সবাই, এই যে অঙ্কন অনুসারে আমরা বলতেই পারি যে এই কোণটা সমান সমান এই কোণটা। তাহলে এই কোণের নাম কি আর এই কোণের নাম কি? নাম তোমরা খুব সহজেই দেখতে পাবে। দেখো সবাই, এই কোণটার নাম কি? এই কোণটার নাম নিশ্চয়ই কোণ BAC। ডান দিকের এই কোণটার নাম DAP। অঙ্কন অনুসারে এই দুইটা কোণ সমান। দেখো আমরা লিখে রেখেছি এবং তোমাদেরকে আরেকবার মিলাই দিই। দেখো সবাই, এই যে আমরা লিখে রেখেছি কোন দুইটি কোণ BAC সমান কোণ DAP। এই দুইটি কোণ সমান কি অনুসারে? অঙ্কন অনুসারে আমরা এটা এঁকেছিলাম। এখন দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব। গুরুত্বপূর্ণ কাজটা দেখো যে এই যে মাঝের অংশটা আছে, মাঝের অংশটা কিন্তু প্রথম কোণটার সাথেও নাই, মাঝের অংশটা কিন্তু দ্বিতীয় কোণটার সাথেও নাই। তাহলে এই যে মাঝের অংশটা খালি আছে, এই খালি অংশটা আমরা উভয় কোণের সাথে যোগ করে দিই। তাহলে আমরা এখন কি করব? আবারও বলি, এই যে মাঝের খালি অংশটা, এই খালি অংশ যে কোণটা আছে, এই কোণটা আমরা উভয় কোণের সাথে যোগ করে দিই। তাহলে এই খালি অংশ কোণের নাম কি? খালি অংশ কোণের নাম সবাই দেখো CAP। আবারও বলি, খালি অংশ এই কোণটির নাম CAP। এই CAP কোণটা আমরা এই উভয় কোণের সাথে যোগ করে দিই। তাহলে সবাই দেখো আমরা লিখে রেখেছি যে উভয় পক্ষে কোণ CAP যোগ করে। তাহলে বাম দিকেও CAP যোগ করে দিব, ডান দিকেও CAP যোগ করে দিব। দেখো সবাই, আমরা বাম দিকে এই BAC এর সাথে CAP যোগ করে দিয়েছি, ডান দিকে DAP এর সাথে আমরা CAP যোগ করে দিয়েছি, উভয় পাশে আমরা CAP কোণ যোগ করে দিয়েছি। এখন যদি আমরা চিত্র হতে খেয়াল করি, যোগ করার পর যে কোণটি হবে সেই কোণটির নাম কত হবে? দেখো সবাই, যোগ করার পর যে কোণটি হবে সেটা কেমন দেখো। BAC যোগ CAP, BAC যোগ CAP, দুইটা কোণ যোগ করলে নিশ্চয়ই এই কোণটা হবে। আবারও বলি, দুইটা কোণ যোগ করলে নিশ্চয়ই এই পুরা কোণটা হবে। কেননা আমরা কিন্তু আগেই বলেছিলাম আমরা কতটুকু যোগ করতেছি। আমরা কিন্তু এই গ্যাপ যে অংশটা আছে এই অংশটা যোগ করে দিচ্ছি। তাহলে এই অংশটা যোগ করে দিলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যাবে, এই পুরাটা হয়ে যাবে। তাহলে এইটার নাম কি বলতে পারি? দেখো আমরা BAP। আবারও দেখো BAP, এটা হয়ে যাবে। তাহলে যদি এই দুইটা কোণ যোগ করে দিই নিশ্চয়ই এটা BAP হয়ে যাবে, কোণ BAP হবে। ডান দিকেরটা যোগ করলে কি হবে সবাই খেয়াল করো, DAP এর সাথে CAP, DAP এর সাথে যোগ করা হচ্ছে CAP। তার মানে এই কোণটার সাথে এই যে পাশের কোণটা যোগ করা হচ্ছে, এই কোণটার সাথে পাশের কোণটা যোগ করলে নিশ্চয়ই এই কোণটা হবে, পুরাপুরি এই কোণটা হয়ে যাবে। তাহলে এটার সাথে পাশের কোণটা যোগ করে দিলে এটা পুরাটা হয়ে যাবে। তাহলে এই পুরা কোণটার নাম কি দেখো, কোণ CAD কোণ। কোণ CAD কোণ হচ্ছে এই পুরা কোণটা। তাহলে আমরা বুঝতে পারলাম যোগ করলে বাম দিকে এটা হয় চিত্র হতে, যোগ করলে ডান দিকে এটা হয় চিত্র হতে। এখন আমরা একটা কাজ করব, প্রমাণটা শুরু করার জন্য আমাদেরকে দুইটা ত্রিভুজের সাহায্য নিতে হবে। সেই দুই ত্রিভুজ কারা কারা হবে তোমরা মনে রাখবে, তোমরা যে দুইটি কোণকে সমান প্রমাণ করলা
এই দুইটি কোণকে নিয়ে যে ত্রিভুজ হয় সেই দুইটি ত্রিভুজ নিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা দেখার চেষ্টা করি আসলে এদেরকে নিয়ে কোন ত্রিভুজ দুইটি হয়। দেখো সবাই, মনে করো এখানে আছে কোণ বিএপি, কোণ বিএপি আছে। কোণ বিএপি কোনটা দেখো, কোণ বিএপি, বিএপিকে নিয়ে কোন ত্রিভুজটা হয়? নিশ্চয়ই বিএপি ত্রিভুজটাই হয়। আমরা কি দেখব বললাম? আমরা দেখব যে এই দুইটি কোণকে নিয়ে কোন ত্রিভুজটা হয়। তাহলে বিএপি কোণ যেটা আছে, বিএপি কোণকে নিয়ে বিএপি ত্রিভুজটাই হয়। মনে রাখলাম বিএপি ত্রিভুজ হয়। তো বিএপি ত্রিভুজে যদি আমরা নামটা একটু গুছাই লিখি, বিএপি না লিখে যদি আমরা এবিপি লিখি একই কথা, তাহলে আমরা মনে রাখলাম একটি ত্রিভুজ হবে এবিপি। কেন? যদি আমরা এবিপি ত্রিভুজ নেই এই কোণটি কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু এবিপি না লিখে বিএপি ত্রিভুজও লিখতে পারতাম, কিন্তু এবিপি লিখলে সুবিধা কি, আমাদের নামের অক্ষরগুলোর সিরিয়াল ঠিক থাকে। দেখো, আগে এ, পরে বি, পরে পি, একটু সিরিয়াল ঠিক থাকে। কোণ সিএডি, কোণ সিএডিকে নিয়ে কোন ত্রিভুজটা হয়? দেখো, কোণ সিএডি, দেখো সবাই, কোণ সিএডি, এই কোণটিকে নিয়ে ত্রিভুজটার নামও সিএডি ত্রিভুজ, সিএডি ত্রিভুজ, ত্রিভুজটার নামও সিএডি। তাহলে এই সিএডি ত্রিভুজের নামকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, তাহলে সিএডি ত্রিভুজের নামটা যদি একটু গুছিয়ে লিখি, তাহলে আগে আসবে এ, এরপর আসবে সি, লাস্টে আসবে ডি। অক্ষরগুলা একটু সিরিয়ালি থাকে। তাহলে এই দুই ত্রিভুজ নেওয়ার একটাই কারণ, যেন এই দুইটি কোণ যেন কাজে লাগানো যায়। তাহলে আমরা দুইটি ত্রিভুজ নিলাম এবং নামগুলিও একটু অক্ষরের সিরিয়ালে দিলাম। এই দুইটি ত্রিভুজ থেকে আমরা এখন কত কিছু প্রমাণ করতে পারবো দেখা যাক। ওকে, সেক্ষেত্রে আমরা সবাই দেখতে পাচ্ছি। দেখো, এই দুই ত্রিভুজটির মধ্যে আমরা প্রথমত বলতে পারি এই দুইটি কোণ সমান বলতে পারি। আমরা তো আগেই প্রমাণ করেছিলাম এই দুইটি কোণ সমান, এবং এই দুইটি কোণ কিন্তু এই দুইটি ত্রিভুজের মধ্যেই। তাহলে এই দুইটি কোণ সমান আমরা আগেই প্রমাণ করেছিলাম। তাহলে আমরা লিখতেই পারি এই দুইটি কোণ সমান। দেখো, আমরা লিখে রেখেছি এই দুইটি কোণ সমান, আমরা আগেই প্রমাণ করেছিলাম এই দুইটি কোণ সমান। এখন আমরা খুঁজে বের করব যে এই দুই ত্রিভুজের মধ্যে আরও কোনো কোণ সমান প্রমাণ করা যায় কি না। তাহলে আমরা আগের দিন শিখেছিলাম ব্রহ্মগুপ্তের উপপাদ্য থেকে, যে তখন কিন্তু আমরা প্রমাণ করেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি সমান। তাহলে আমরা এখন এখানে খুঁজে বের করব একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ দুইটি কোণ পাওয়া যায় কি না। শিক্ষার্থীরা খেয়াল করো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমি খুঁজে বের করার চেষ্টা করি, তোমরাও দেখো। দেখো, মনে করো এখানে একই চাপ, এখানে একই চাপ হচ্ছে এই যে এডি চাপ। এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কারা কারা দেখো তো। আমি আবারও বলি, এই যে এডি চাপ, এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দেখো তো একটা কোণ এরকম হয় কি না, এ বি ডি কোণ। একটা কোণ হচ্ছে এ বি ডি কোণ, একই চাপ এডির উপর। আর একটা কোণ দেখো, এ সি ডি কোণ, একই চাপ এডি এর উপর এ সি ডি কোণ। একই চাপের উপর দণ্ডায়মান আমরা কিন্তু দুইটা কোণ দেখালাম, নিশ্চয়ই এই দুইটি কোণ সমান হবে। আমরা জানি একই চাপের উপর থাকলে তারা সমান হয়। তাহলে আমরা এখন এটিই লেখার চেষ্টা করব যে একই চাপ এডি এর উপর অবস্থিত বলে দুইটা কোণ সমান। তারা কারা কারা আমরা একটু তাহলে এবার লেখার সাথে মিলিয়ে দেখিয়ে দিই। একটু আগে তো বললামই। দেখো সবাই, আমরা লিখেছি এখানে, এই যে আমরা লিখেছি যে একই বৃত্তচাপ এডি এর উপর, একই বৃত্তচাপ এডি এর উপর অবস্থিত বলে এই দুইটি কোণ সমান। আমরা কিন্তু একটু আগে এই দুইটি কোণই তোমাদেরকে দেখিয়েছি। একই বৃত্তচাপ এডি এর উপর অবস্থিত বলে এই দুইটি কোণ সমান। তারপর আমি আরেকবার তোমাদেরকে মিলিয়ে দিই, সবাই খেয়াল করো, আমি আরেকবার মিলিয়ে দিচ্ছি। দেখো সবাই, এই যে একই চাপ এডি এর উপর অবস্থিত, একই চাপ এডি এর উপর অবস্থিত। দেখো, এ বি ডি কোণ, এ সি ডি কোণ,
এ সি ডি কোণ, এর উভয়ে একই চাপ এডির উপর অবস্থিত, অতএব এরা সমান। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে দুই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছিলাম, এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু দুইটা কোণ সমান হয়ে গেল। দুই ত্রিভুজের মধ্যে এই দুইটি কোণ সমান, আবার এই দুইটি কোণ সমান। তাহলে দুইটি কোণ যেহেতু সমান হয়ে গেল, দুইটি ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি অবশিষ্ট কোণটি সমান হয়। তোমরা জানো, যদি দুইটি ত্রিভুজের মধ্যে দুইটি কোণ সমান হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি অবশিষ্ট কোণটিও সমান হয়ে যায়। তাহলে দুইটি কোণ সমান হওয়ার কারণে অবশিষ্ট কোণ কারা আছে আমরা একটু খুঁজে বের করি, তারপর দেখিয়ে দিব। দেখো সবাই, কোন দুইটি কোণ সমান হলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে তারা কারা কারা হবে। একটি ছিল এই যে বিএপি এবং সিএডি, তারা কারা? এই যে একটি হচ্ছে এই কোণ, আগেই মার্ক করা আছে, আরেকটি হচ্ছে এই কোণ, আগেই মার্ক করা আছে, এরা সমান। নেক্সট, আর কোন দুইটি কোণ দেখো, এবিডি আর এসিডি, এরা কারা একটু দেখার চেষ্টা করি। এবিডি এবং এসিডি, এটা ছিল এবিডি কোণ, এটা ছিল এসিডি কোণ। তাহলে এই দুইটি কোণও পরস্পর সমান, আর এই দুইটি কোণও পরস্পর সমান। এখন খুঁজে বের করি এই দুই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণের নাম কি। দুই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণের নামটা আমরা খুঁজে বের করি। দেখো সবাই, অবশিষ্ট কোণ হচ্ছে একটা, দেখো একটা এই কোণ বোঝাই যাচ্ছে, এই কোণটা একটা হচ্ছে এই কোণ, যার নাম হচ্ছে এ পি বি, যার নাম হচ্ছে আমি এখানে এপিডি লিখে রেখেছি, এটা এপিডি এডিসি না, এটা এপিডি হবে না, এখানে ভুল লেখা হয়েছে। এটা আসলে এটা এপিডি হয় না, এটা কিন্তু এপিবি হয়। অবশিষ্ট কোণ এটা এপিবি হবে, অবশিষ্ট কোণ এপিবি হলো। আচ্ছা, এখন দেখো অবশিষ্ট কোণ এপিবি। এখন দেখো অপর ত্রিভুজে অবশিষ্ট কোণ কোনটি দেখো, অপর ত্রিভুজে দেখো এই কোণটি শেষ, এই কোণটিও শেষ, এই কোণটি বাকি আছে, এই কোণটি বাকি আছে, যার নাম হচ্ছে এডিসি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুঁজে বের করে দিলাম, এই দুই ত্রিভুজের মধ্যে দুইটি কোণ সমান ছিল, তাদেরকে আমি আগেই মার্ক করে রেখেছি। ওই কোণগুলি বাদ দিয়ে অবশিষ্ট কোণ একটা হয় এটা, আর একটা হয় এটা, এপিবি এবং এডিসি। এপিবি এবং এডিসি এরা সমান অবশিষ্ট কোণ। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই ত্রিভুজের মধ্যে তিনটি কোণের সমান, তার মানে এরা নিশ্চয় সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। আমরা জানি দুইটি ত্রিভুজের যদি সবগুলো কোণই সমান হয়, তাহলে পরস্পর সমান হয়, তাহলে এরা পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখন বলতেই পারি এই দুই ত্রিভুজ এরা সদৃশ্যকোণী ত্রিভুজ, যেহেতু এদের একটি কোণ, দুইটি কোণ এবং তিনটি কোণ সমান, অতএব ওই দুই ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ। শিক্ষার্থীরা, আমরা মনে হয় অবশ্যই শিখেছি যে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র ছিল বা উপপাদ্য ছিল। এটিও আমরা শিখেছি আগের কোনো লেকচারে, লেকচার 3 অথবা লেকচার 4-এ শিখেছি, অথবা লেকচার 5-এও শিখে থাকতে পারি, যে দুইটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। আবারও বলি, দুইটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহু কাকে বলা হয়? সমান সমান কোণের বিপরীত বাহুই হচ্ছে আমার অনুরূপ বাহু। আবারও বলি, সমান সমান কোণের বিপরীত বাহুই হচ্ছে অনুরূপ বাহু। যেমন আমরা অনুরূপ বাহু কোনটা কোনটা ভাবতে পারি বলি। মনে করো, আমি যদি চিত্র হতে বলি, দেখো এই যে এই কোণটা সমান ছিল এই কোণটা, সবারই মনে আছে মনে হয়, এই কোণটা সমান ছিল এই কোণটা। তাহলে যদি এই কোণটা সমান এই কোণটা হয়, এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি বাহু। এই কোণের বিপরীত বাহু কোনটা? এসি বাহু। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোন দুই ত্রিভুজে আমরা কাজ করতেছি। নিশ্চয়ই আমরা এই দুই ত্রিভুজে কাজ করতেছি। সো এই দুই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ ছিল, সবারই মনে আছে। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি,
আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এখানে অনুপাতের ক্ষেত্রে লিখতে হবে, একদিকে লিখতে হবে এবি, একদিকে লিখতে হবে এসি, এরা হচ্ছে অনুরূপ বাহু। দেখো সবাই আমরা লিখেছি এবি বাই এসি, এটা কিন্তু প্রথম ত্রিভুজের, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের, এবি বাই এসি। অনুরূপ বাহু আমরা কিভাবে খুঁজে পেলাম আমি কিন্তু বললাম, সমান কোণের বিপরীত বাহু, সমান কোণের বিপরীত বাহু। তাহলে আমরা আরও একটি খুঁজে বের করার চেষ্টা করি। সবাই দেখো, দেখো সবারই মনে আছে এই কোণটি কিন্তু এই কোণের সমান ছিল, সবারই মনে আছে এই কোণটি এই কোণের সমান ছিল। দেখো তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিপি, আর এই কোণটির বিপরীত বাহু হচ্ছে সিডি। তাহলে বিপি বাই সিডি, বিপি বাই সিডি। শিক্ষার্থীরা আমরা কিন্তু চাইলে আরও একটি লিখতে পারতাম, কেননা বাহু তো আরও একটি আছে, অবশিষ্ট বাহু ভাগ অবশিষ্ট বাহু, এটাও লিখতে পারতাম। কিন্তু আমরা মেইনলি এই বাহুগুলিকে পছন্দ করছি, আর একটা বাহু নেইনি। মোট কিন্তু তিনটা বাহু থাকে, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। আমরা তৃতীয় বাহুটা আর লিখিনি, আমরা দুইটা বাহু নিয়েছি। এই দুইটি বাহু নেয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখতে পারি। প্রথমত হচ্ছে যে আমাদের প্রমাণে কী কী লাগবে, আমরা সেই বাহুগুলিকে নিব। দেখো প্রমাণে আমাদের কী কী লাগবে, প্রমাণ দেখাতে গেলে এটা দেখানো যাচ্ছে না, তারপর আমি যদি দেখানোর চেষ্টা করি। দেখো সবাই, এই যে প্রমাণে কিন্তু আমাদের এবি ছিল, প্রমাণে কিন্তু আমাদের সিডি ছিল। তাহলে প্রমাণে কিন্তু এবি ছিল, সিডি ছিল এবং এসি ছিল। আবারও বলি, প্রমাণে আরও অনেক কিছু ছিল, এবি ছিল, এসি ছিল। দেখো এবি আছে, এসি আছে, আমরা সিডি নিয়েছি, প্রমাণে দেখো সিডি আছে। সুতরাং আমরা প্রমাণে যে বাহুগুলি আছে সেই বাহুগুলি এখানে রাখার চেষ্টা করব। এখানে কিন্তু আরও বাহু ছিল, আমরা আবারও বলি এখানে কিন্তু আরও বাহু ছিল, সেগুলো আমরা নেইনি। কেন? ওগুলো প্রমাণে নাই। প্রমাণে যে বাহুগুলি আছে, এবি আছে, এসি আছে এবং সিডি আছে, এবি, এসি এবং সিডি। সো এই বাহুগুলি আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা মনে রাখার উপায়, এটা দিয়ে মনে রাখলে তোমার চিত্রও লাগবে না, চিত্র ছাড়াই পারবা যদি তুমি এটা দিয়ে মনে রাখো। সেটা কীরকম দেখো, তুমি যেহেতু এই ত্রিভুজটির নাম কিন্তু লেখার সময় বলেছিলাম যে তোমরা অক্ষরের সিরিয়ালে লিখবা, এ বি পি সিরিয়াল ঠিক আছে, এ সি ডি সিরিয়াল ঠিক আছে, অক্ষরের সিরিয়াল। এখন দেখো এই অনুসারে চিন্তা করলে পারবা। কীরকম দেখো, এই যে প্রথম দুইটা এ বি, এখানে এসি, প্রথম দুইটা এ বি এসি। এবার পরের দুইটা বিপি, পরের দুইটা সিডি, বিপি সিডি। শিক্ষার্থীরা তোমরা এই চিন্তা করলে কিন্তু চিত্র ছাড়াই পারতেছ। আবারও বলি যে প্রথম দুইটা এবি, প্রথম দুইটা এসি, এবি এসি। এবার পরের দুইটা হচ্ছে বিপি, পরের দুইটা হচ্ছে সিডি, বিপি বাই সিডি। তো এই চিন্তা করলেও তোমরা এখান থেকে পারবে যে অনুরূপ বাহুগুলির যে অনুপাত সমান সেটা কিন্তু এখান থেকেও পারা যাচ্ছে, প্রথম দুইটা আবার পরের দুইটা, প্রথম দুইটা পরের দুইটা। ওকে, আমরা এখন আর গুণন করলাম। আমরা যদি আর গুণন করি, দেখো এবি ইন্টু সিডি, আর গুণন করলে বিপি ইন্টু এসি, বিপি ইন্টু এসি। তাহলে আমরা আর গুণন করলাম, করে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে কাজগুলি করে 1 নম্বর সমীকরণ দিতে পারলাম, এই কাজগুলি কিন্তু এখন আমাদেরকে আবার রিপিট করতে হবে অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে। একই কাজগুলি আমাদেরকে আবার রিপিট করতে হবে অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীরা আমাদের সেটাও মনে রাখতে হবে, যেমন আমরা কিন্তু এখানে মনে রেখেছিলাম যে কোন দুই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করেছি, যে দুইটি কোণ সমান করেছিলাম, এই দুইটি কোণকে ব্যবহার করে যে ত্রিভুজ, সেই ত্রিভুজ দুটি নিয়েছিলাম। এখন আমরা আবার নতুন দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাব। শিক্ষার্থীরা তাহলে আমরা এখন নতুন দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব, তোমাদেরকে বললাম। তো সেই দুই ত্রিভুজ চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে যে দুইটি কোণ আগে থেকে সমান ছিল। দেখো আমরা শুরুতে কিন্তু দেখো এই যে অঙ্কন অনুসারে, একদম শুরুতে অঙ্কন অনুসারে আমরা কিন্তু এই দুইটি কোণ সমান ধরে নিয়েছিলাম, অঙ্কন অনুসারে এভাবে আমরা অঙ্কন করেছিলাম। দেখো চিত্রের মধ্যে কোণ দুইটি, এই দুইটি কোণ চিত্রে কোণ দুইটি,
এই যে এই কোণটি সমান সমান ধরে নিয়েছিলাম আমরা এই কোণটি। তাহলে কিন্তু আমরা শুরুতেই কিন্তু অঙ্কন অনুসারে বলেছিলাম এই কোণ সমান এই কোণ অঙ্কন অনুসারে বলেছিলাম। আমরা এখন যে কাজটা করব, আমরা এমন ত্রিভুজ নিব যেন এই দুই কোণ কাজে লাগে, যেন আমাদের শুরুতে এঁকে নেয়া সমান দুইটি কোণ যেন এখন কাজে লাগে। তাহলে দেখো, সমান দুইটি কোণ যদি কাজে লাগাতে হয়, তাহলে এই কোণটিকে কাজে লাগিয়ে ত্রিভুজটির নাম, দেখো সবাই, এই কোণটিকে কাজে লাগিয়ে ত্রিভুজটির নাম কি বলতে পারো? এই কোণটি কাজে লাগিয়ে ত্রিভুজটির নাম হতে পারে এ বি সি ত্রিভুজ নাম হতে পারে। এই কোণটি কাজে লাগিয়ে ত্রিভুজটির নাম কি হতে পারে? এ পি ডি ত্রিভুজ। একটা হচ্ছে এ পি ডি ত্রিভুজ আর একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। কোন কোণটা? এই যে প্রথম যে দুইটি কোণ সমান ধরে নিয়েছিলাম আমরা, ওই দুইটি কোণকে কাজে লাগিয়ে দুইটি ত্রিভুজ, যার একটার নাম বললাম বাম দিকেরটা এ বি সি আর একটা হচ্ছে ডান দিকেরটা এ পি ডি। তাহলে আমাদের কিন্তু মনে রাখা খুবই সহজ যে আমরা কোন ত্রিভুজ নিয়ে এখন কাজ করব। তাহলে আমরা এখন এই দুই ত্রিভুজের নাম লিখি। আবার ত্রিভুজ নাম ছিল এ বি সি ও ত্রিভুজ এ পি ডি হতে এই দুই ত্রিভুজ থেকে প্রথমেই তো আসলে অঙ্কন অনুসারে দুইটা কোণ তো সমান ছিলই। একটা কোণ ছিল বি এ সি কোণ, অঙ্কন অনুসারে কোণ বি এ সি এবং কোণ দেখো ডি এ পি, কোণ ডি এ পি, এরা কিন্তু অঙ্কন অনুসারে এরা সমান ছিল। অঙ্কন অনুসারে এরা সমানই ছিল, আমরা জানি। এই যে লেখা আছে দেখো, বিএসি এবং ডিএপি, বিএসি এবং ডিএপি এরা সমান অঙ্কন অনুসারে প্রথমেই ছিল। তাহলে এখন আমরা খুঁজে বের করব অন্য কোনো বৃত্তচাপের উপর অবস্থিত অন্য কোনো কোণ। তাহলে এটা কেমন হতে পারে দেখা যাক। এর মধ্যে একটা হচ্ছে, দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু নিয়েছিলাম এই যে এডি বৃত্তচাপ, এডি বৃত্তচাপ নিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখন যদি আমরা এডি না নিয়ে যদি আমরা এবি নেই, আগে নিয়েছিলাম এডি, এখন যদি এডি না নিয়ে যদি আমরা এবি নেই, তাহলে যদি এবি বৃত্তচাপটা নেওয়া হয়, তাহলে এবি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কারা কারা আমরা একটু দেখে নিই। এবি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ দেখো তো একটা এরকম হয় কি না? এ ডি বি, আবারও বলি এ ডি বি, এই কোণটা, কোন কোণটা আমি একটু মার্ক করে রাখি বোঝানোর সুবিধার্থে। এবি চাপের উপর, এই যে এবি চাপের উপর দণ্ডায়মান এ ডি বি, এই যে এই কোণটা মার্ক করে রাখলাম। ওকে, আর একটা কোণটা দেখো, এই একই চাপ এবি এর উপরে এ সি বি, এই কোণটা ওই একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ এবি এর উপর দণ্ডায়মান। একটা হচ্ছে এই কোণ আর একটা হচ্ছে এই কোণ। তাহলে এই দুইটি কোণ আমরা সমান লিখতে পারি একই চাপের উপর দণ্ডায়মান। তো শিক্ষার্থীরা আমরা একটু লিখে রাখি ব্যাপারটা। শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা বললাম যে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বলে এই দুইটি কোণ সমান, আমরা কিন্তু একটু আগে দেখিয়ে দিলাম যে এই দুইটি কোণ সমান। এখন শুধুমাত্র লিখে রেখেছি যে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বলে এই দুইটি কোণ সমান। আমরা কিন্তু একটু আগেই দেখিয়েছি একই চাপ এই এ বি এর উপর দণ্ডায়মান বলে এই কোণটি সমান সমান এই কোণটি। আর মনে রাখবে এ ডি বি নাম দেয়া যে কথা, এ ডি পি নাম দেয়া একই কথা। যেহেতু এরা একই রেখায় অবস্থিত, বি এর পরিবর্তে পি দিতেই পারি, যেহেতু ত্রিভুজটি ছোট ত্রিভুজ যেহেতু এখানে শেষ, তাই আমরা বি নাম না দিয়ে পি নাম দিলাম, একই কথা। আচ্ছা, এখন আমরা জানি যে যেহেতু এই দুই ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান, অতএব নিশ্চয়ই অবশিষ্ট কোণ সমান হবে। তাহলে এই দুইটি ত্রিভুজের দুইটি কোণ সমান, অবশিষ্ট কোণ কারা কারা খুঁজে বের করি। অবশিষ্ট কোণ খুঁজে বের করার জন্য প্রথমে দেখতে হবে যে এই দুইটি ত্রিভুজের কোন দুইটি কোণ সমান ছিল। দেখো, এই দুই কোণ সমান ছিল এবং এই দুই কোণ সমান ছিল। তাহলে অবশিষ্ট কোণ কারা কারা দেখো, অবশিষ্ট একটি কোণ হচ্ছে এই যে এটি একটি অবশিষ্ট কোণ। অবশিষ্ট অপর কোণ হচ্ছে দেখো এই যে এটি হচ্ছে অপর অবশিষ্ট কোণ। দেখতে পাচ্ছি এই দুই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ এইটা আছে আর এটা আছে, এরা অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখন লিখে ফেলি যে এরা সমান হবে। দেখো সবাই, আমরা লিখব এই যে অবশিষ্ট কোণ, এই কোণটা যার নাম হচ্ছে এ বি সি কোণ, এই কোণটার নাম হচ্ছে এ বি সি কোণ।
আবার দেখো অবশিষ্ট কোণ। আচ্ছা, আবার দেখো অবশিষ্ট কোণ, এটার নাম কি? এটার নাম হচ্ছে এই যে এই কোণটা, এটার নাম হচ্ছে এপিডি কোণ। এটার নাম হচ্ছে এপিডি কোণ। এই দুইটা অবশিষ্ট কোণ সমান হবে। এখন এই দুটো অবশিষ্ট কোণ যখনই সমান হয়ে গেল, তখন আমরা বলতেই পারি যে এই দুই ত্রিভুজ এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। যেহেতু এদের তিনটা কোণ সমান, তাহলে এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। তাদের নাম কি কি? একটা হচ্ছে এবিসি নাম, একটা হচ্ছে এবিসি নাম, আর একটা হচ্ছে এপিডি নাম। এপিডি এপিডি নাম। এই দুই ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ। দেখো এবিসি এবং এপিডি, এরা যেহেতু তিনটা কোণই সমান, অতএব তারা সদৃশ্যকোণী ত্রিভুজ। আমরা জানি সদৃশ্যকোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহুর অনুপাতগুলি সমান হয়। তাহলে আমাদেরকে এখন খেয়াল করতে হবে যে কোন বাহুগুলি আমাদের লাগবে। দেখো সবাই, এখানে কিন্তু এবি বাহু দেখতে পাচ্ছি আমরা, এবি বাহু আছে। এবি বাহু আমাদের লাগবে কিনা দেখো, আমাদের এখানে কিন্তু দেখো যে এবি বাহু কিন্তু আমাদের আছে, এবি বাহুটা লাগবে। আবার দেখো আমরা যদি চিন্তা করি যে বিসি বাহু লাগবে কিনা, বিসি বাহু কিন্তু এখানে আছে, বিসি বাহুটি আমাদের লাগবে। তো আমরা যদি এখন বিসি বাহুটি নেই, আবার দেখো এসি বাহু লাগবে কিনা, এসি বাহু লাগবে কিনা, এসি বাহু কিন্তু আমাদের লাগবে। তো আমাদেরকে দেখতে হবে এটার সাথে এটা মিলায় দেখতে হবে, শুধু যে এটা লাগলে হবে না, এটাও কিন্তু লাগতে হবে, কারণ এর সাথে কিন্তু অনুরূপ বাহু কিন্তু এটাই আছে। তাহলে এখন আমরা কোন দুইটা ভালো করে নিতে পারি? দেখো, আমরা ভালো করে নিতে পারি এরকম যে যদি আমরা এখান থেকে এসি নেই, এসি নিলাম, মনে করো আমরা এসি নিলাম, যদি আমরা এসিটা নেই তাহলে নিচে কোনটা নিব? দেখো, যদি এসি নেই এখানে কোনটা আসে? এখানে কিন্তু এসি নিলে কিন্তু এডি চলে আসে। এখানে ফার্স্ট আর লাস্ট, এখানেও ফার্স্ট আর লাস্ট, এখানে ফার্স্ট আর লাস্ট, এখানেও ফার্স্ট আর লাস্ট। তাহলে আমরা এখানে যদি এসি নিয়ে থাকি, এখানে নিব এডি। এই জিনিসটা মেলানোর আগে তোমাকে মিলিয়ে নিতে হবে যে তোমার যে তিনটি কোণ সমান ছিল, এই সমান কোণের সাথে এটা সিরিয়াল ঠিক আছে কিনা। দেখো সবাই, আমি যদি একটু মিলাই দিই, সবাই খেয়াল করো। দেখো, এই এ কোণ সমান এ কোণ ছিল, তাহলে এখানেও এ প্রথমে, এখানেও এ প্রথমে। আবার দেখো, ডি কোণ সমান ছিল সি কোণ, ডি কোণ সমান ছিল সি কোণ। দেখো, ডি এর অবস্থান শেষে, সি এর অবস্থান শেষে, সুতরাং ঠিক আছে। কিন্তু ডি কোণ সমান ছিল সি কোণ, ডি এর অবস্থান শেষে, সি এর অবস্থান শেষে। দেখো, বি কোণ সমান ছিল পি কোণ, বি কোণের অবস্থান দেখো মিডিলে, পি কোণের অবস্থান দেখো মিডিলে। সুতরাং কোণ অনুসারে কিন্তু এটা সিরিয়াল ঠিক আছে। যেই দুইটি কোণ সমান তাদের অবস্থান, ডি কোণ সমান সি কোণ, তাদের অবস্থান দেখো লাস্টে আছে। বি কোণ সমান পি কোণ, বি এবং পি কিন্তু মিডিলে আছে। অর্থাৎ যে কোণগুলি সমান তাদের অবস্থানের সিরিয়াল কিন্তু ঠিক আছে। তাহলে এখন যদি আমরা প্রথমে এখান থেকে এসিকে পছন্দ করি, কেন? দেখো এসি কিন্তু দেখো এই বাম পাশে আছে, আমাকে কিন্তু বাম পক্ষ মিলাতে হবে। তাহলে বাম পক্ষ মিলাতে গেলে কিন্তু আমার এসি নেওয়া দরকার। তাহলে আমরা যদি এসিটা পছন্দ করি, তাহলে অপর ত্রিভুজে কী হবে? এডি হবে। কেন? এসি মানে ফার্স্ট আর লাস্ট, আর পরের ত্রিভুজে ফার্স্ট আর লাস্ট মানে হচ্ছে এডি, এসির সাথে হবে এডি। সমান সমান আমার আরও কোনটা লাগবে খেয়াল করো। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিসি আছে, বিসি, তার মানে আমার বিসি দরকার হবে। প্রমাণে যেহেতু বিসি আছে, আমার বিসিটা দরকার হবে, বিসি নিলাম। যদি আমরা বিসি নেই তাহলে দেখো বি আর সি, বি এর পরিবর্তে নিশ্চয়ই এখানে পি হবে, আর সি এর পরিবর্তে নিশ্চয়ই ডি হবে। যেহেতু আমরা আগেই কিন্তু দেখে নিয়েছি যে কোণের সিরিয়ালের সাথে এই সিরিয়াল ঠিক আছে, অতএব আমরা যদি বিসি নিয়ে থাকি, মানে বিসি মানে কি? পরের দুইটা, তাহলে পরের ত্রিভুজও হবে পরের দুইটা। যদি এখানে বিসি হয় তাহলে পরের ত্রিভুজে হবে পরের দুইটা পিডি, এখানে হবে পিডি। যদি আমরা কোণের সাথে এই সিরিয়ালটা মিলায় নেই, তাহলে এখানেও আমরা সিরিয়াল মেলাতে পারবো, বিসির সাথে সিরিয়াল মেলে পিডি, এরা সমান। আর এগুলো আমরা পছন্দ করলাম কিভাবে? বাম পক্ষে এসি ছিল তাই এখানে আমরা এসি নিলাম, ডান পক্ষে দেখো বিসি ছিল তাই আমরা এখানে বিসি নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো সবাই, এই যে এবি আছে, এই এবি কিন্তু এখানেও ছিল, তা সত্ত্বেও এই এবি আমরা কেন নিলাম না? এবি আমার লাগবে, এবি কিন্তু এখানে ছিল, তা সত্ত্বেও এবি কেন নিলাম না?
নিলাম না এই কারণে যে দেখো আমরা কিন্তু 1 নাম্বার সমীকরণে কিন্তু দেখো এবি কিন্তু অলরেডি আছে, এবি ইন্টু সিডি কিন্তু অলরেডি আছে, এবি ইন্টু সিডি কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। সুতরাং প্রমাণের এই অংশটুকু এবি ইন্টু সিডি এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। এই কারণে আমরা এই অংশটাকে গুরুত্ব দিলাম না, আমরা গুরুত্ব দিলাম এই অংশের বিসিকে, আর গুরুত্ব দিলাম বামপক্ষের এই মানটাকে। এই অংশটুকু গুরুত্ব দিলাম না, এই অংশটুকু আমরা আগেই প্রমাণ করে ফেলেছি। ওকে, আমরা এখন আর গুণন করি। আর গুণন করলে সবাই দেখতে পাচ্ছি এসি ইন্টু পিডি হবে আর গুণন করলে, ডান দিকে হবে বিসি ইন্টু এডি আর গুণন করলে। তাহলে আর গুণন করলে এটা হয় এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এডি। শিক্ষার্থীরা আমরা তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ হবে, শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডান দিকে আছে এবি ইন্টু সিডি, কিন্তু এখানে কিন্তু আমরা বাম দিকে লিখে রেখেছি এবি ইন্টু সিডি। সুতরাং আমরা যদি একটু এখানে পক্ষান্তর করে রাখতাম আমাদের সুবিধা হতো, অর্থাৎ এই পাশেরটা এই যে বিপি ইন্টু এসি, যেটা বিপি ইন্টু এসি এটাকে যদি বাম পাশে রাখি, আর এবি ইন্টু সিডি যদি এটাকে একটু ডান পাশে রাখি, তাহলে আমাদের প্রমাণটা মিলতে একটু সুবিধা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমাদের জন্য পরামর্শ যে আমরা তো আর গুণন তো যে কোনোভাবেই করতে পারি আর গুণন, তো আর গুণন করার পর যদি আমরা একটু খেয়াল রাখি যে প্রমাণের ডান পাশে আছে এবি, এই যে প্রমাণের ডান পাশে আছে এবি ইন্টু সিডি। সুতরাং আমি যদি এবি ইন্টু সিডিটা বাম পাশে না রেখে যদি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা এটাকে নিয়ে গেলাম ডান পাশে আর এটাকে নিয়ে আসলাম আমরা বাম পাশে, একই কথা, শুধু প্রমাণ এর সুবিধার্থে। তা আমরা যদি এইটাকে যদি 1 নাম্বার দিয়ে দিই আর এটা যদি নাম্বারিং কেটে দিই তাহলেই হবে। এটা নাম্বারিং কেটে দিলাম আর এটাকে দিলাম 1 নাম্বার, একটু সাইডটা চেঞ্জ করে। এখন আমরা 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে আমাদের একটা সুবিধা হবে। কীরকম? শিক্ষার্থীরা আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, যেহেতু যোগ করলে আমার প্রমাণটা মেলার সম্ভাবনা আছে, যেহেতু দেখো প্রমাণে কিন্তু দেখো যোগ করা আছে, যেহেতু প্রমাণে যোগ করা আছে আমরা 1 আর 2 যোগ করে দিই, 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করলে কেমন হয় দেখো, এটা ছিল 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল বিপি ইন্টু এসি, বিপি ইন্টু এসি, প্লাস 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল এসি ইন্টু পিডি, এসি ইন্টু পিডি। তার মানে 1 আর 2 এর বাম পক্ষ যোগ বাম পক্ষ। এখন দেখি 1 এর ডান পক্ষ, 1 এর ডান পক্ষ ছিল এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি, যোগ 2 এর ডান পক্ষ, 2 এর ডান পক্ষ বিসি ইন্টু এডি, বিসি ইন্টু এডি। তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করলাম, বাম পক্ষ যোগ বাম পক্ষ এবং ডান পক্ষ যোগ ডান পক্ষ। আমরা দেখতে পাচ্ছি এখন এই যে এসি কমন যায়, এসি এবং এসি আমরা কমন নিতে পারি। যদি আমরা এই এসিটা কমন নিয়ে ফেলি, এসিটা কমন নিলে প্রথমে থাকে বিপি আর পরে থাকে পিডি। এসিটা আমরা কমন নিলে এরকম থাকে। ডান দিকে কমন নেওয়ার কিছু নাই, কেননা ডান দিকটা আসলে প্রমাণের সাথে হুবহু মিলে গেছে, ডান দিকেরটা প্রমাণের সাথে সেম টু সেম। এখন আমরা এখানে এসি ঠিক থাকলো ইন্টু বিপি ইন্টু পিডি। যদি আমরা চিত্র খেয়াল করি যে চিত্রে আসলে বিপি প্লাস পিডি সমান কি হয়, দেখো সবাই এই যে সেই চিত্র, দেখো সবাই চিত্রে বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি নিশ্চয় সমান সমান বিডি হবে। আবারও বলি বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি সমান সমান নিশ্চয়ই বিডি হবে। তাহলে আমরা চিত্র হতে দেখতে পেলাম যে আসলে বিপি প্লাস পিডি সমান অ্যাকচুয়ালি এটা বিডি হয়। আমরা এটা চিত্র ছাড়াও পারি, কেন? বি থেকে পি আবার পি থেকে ডি, চিত্র ছাড়াই বলা যায় এটা বি থেকে ডি হবে। তাহলে বাকি অংশ ডান দিকে যেটা ছিল এটাই থাকলো, ডান দিকে কোনো চেঞ্জ হলো না। তাহলে আমাদেরকে একটু লিখে দিতে হচ্ছে যে আসলে এটা আমরা কিভাবে লিখলাম। আমরা এভাবে লিখলাম, যেহেতু চিত্র হতে আমরা দেখতেই পাচ্ছি যে বিপি
প্লাস পিডি সমান সমান বিডি। এটা চিত্র হতে যে আমরা পেয়েছি এটা পাশে লিখে দিলে হচ্ছে চিত্র হতে এটা সমান সমান এটা। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন যেটা পেলাম এটা পাওয়ার পর এখন আমরা শেষ পর্যন্ত বলতে পারি অতএব এসি ইন্টু বিডি এটা সমান সমান যা ছিল তাই। উপরের লাইনটাই আমরা কপি করতেছি, উপরের লাইনটা হুবহু উপরের লাইনটাই আমরা আবারও লিখতেছি। তাহলে অতএব উপরের এই লাইনটা আমরা আবার লিখলাম, যেহেতু এখানে একটা সাইড নোট আছে এই জন্য এই লাইনটা আমরা আবার লিখলাম। লেখার পরে আমরা বলতে পারি যে প্রমাণিত, কেননা এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে টলেমির উপপাদ্য প্রমাণ হলো। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদেরকে নিজেদেরকে আরেকবার প্র্যাকটিস করতে হবে। নিজেরা যখন প্র্যাকটিস করবে দেখে দেখে বুঝে বুঝে, তখন তোমাদের এটা তোমরা আরও ভালো আয়ত্ত করতে পারবে। সুতরাং তোমরা অবশ্যই এই উপপাদ্যটি প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।